যে ঘটনার দিকে নজর রাখবো। আসলে 2024 9ই আগস্ট ঘটে যাওয়া এক ঘটনা আজও হাড় হিম করে দেয়। আরজি করের ঘটনা, সেই ঘটনায় সাসপেন্ড 3 আইপিএস। আপনাদেরকে দেখাবো আরজি করের ঘটনায় আইপিএস 3 জন সাসপেন্ড। কোন কোন আইপিএস সাসপেন্ড? তৎকালীন সিপি বিনীত গোয়েল। সেই সময় আরজি কর কাণ্ডের ঘটনায় তৎকালীন সিপি কে সাসপেন্ড করা হলো। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো। তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হলো। 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড। সেই সময় এই 3 জনই প্রেস ব্রিফিং করেছিলেন। সেই সময় এই 3 জনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। সেই সময় নির্যাতিতার পরিবারকে টাকা অফার করার অভিযোগ হয়েছিল। তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তখন প্রেস ব্রিফ করেছিলেন। তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে আমরা দেখেছিলাম রাত দখলের রাতে যেই আমরা আরজি কর হাসপাতালে যে হামলা দেখেছিলাম সেটা তিনি কন্ট্রোল করতে পারেননি। তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট সহ নানা ধরনের অভিযোগ ছিল। তৎকালীন সিপি বিনীত গোয়েল তাকেও সাসপেন্ড করা হলো সেই ঘটনার পর। 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড। 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, 2024 9ই আগস্টের ঘটনা, সেই সময় বারবার নানা রকম অভিযোগ উঠেছিল এই আইপিএস এর বিরুদ্ধে। অবশেষে আরজি করের ফাইল খুললো, 3 জনকে সাসপেন্ড করা হলো। দেখো, আরজি করের ফাইল শুধু খুললো তাই নয়, আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। ফলত গোটা বিষয়টি যে এখানে থেমে থাকবে তা নয়, এরপরে আরও কয়েক ধাপ এগোবে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই আরজি কর ঘটনাকে কেন্দ্র করে নেওয়া হবে। সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। অবশ্যই যে কারণে 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে তা হচ্ছে আরজি করের ঘটনায় মিস হ্যান্ডেল করা হয়েছে। দ্বিতীয়ত, নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল 2 জন আইপিএসের বিরুদ্ধে এবং তৃতীয়ত যে একজন আইপিএস যিনি সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু তিনি কলকাতা পুলিশের স্পোকসপারসন ছিলেন না। মূলত এই 3টি বিষয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে, সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি এই 3টি বিষয় তদন্ত করবে এবং তদন্তের স্বার্থেই এই 3 জন আইপিএসকে আরজি কর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে অবশ্যই তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনিও সাসপেনশনের তালিকায় রয়েছেন। অবশ্যই আগামী দিনে অভ্যন্তরীণ তদন্ত কমিটি যখন তদন্ত করবে এই 3টি কারণকে সামনে রেখে বা 3টি বিষয়কে সামনে রেখে, তখন তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে এই 3 আইপিএসকে। মূলত জানতে চাওয়া হবে যে অভিযোগগুলি উঠছে সেই অভিযোগগুলি সপক্ষে তাদের বক্তব্য এবং সেক্ষেত্রে কোনো নির্দেশে তারা এই কাজ করেছিল নাকি, সেগুলোই মূলত জানতে চাওয়া হবে। এবং সেই কারণেই যাতে তদন্ত কমিটির তদন্ত স্বচ্ছভাবে থাকে, নিরপেক্ষভাবে থাকে, সেই কারণেই এই 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হলো আরজি করের ঘটনায়। বেশ, আর এই আরজি করের ঘটনায় নির্যাতিতার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তিনি কি বলছেন? কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে। অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল তারা এখনো সামনে আসেনি। না, সামনে আসেনি, তাকে আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। সিবিআই সক্রিয় হবে? অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। 3 জন আইপিএস কে সাসপেন্ড, তাদেরকে অবশ্যই তদন্ত কমিটি তারা জিজ্ঞাসাবাদ করবেন সেদিনের ঘটনা সম্পর্কে। এবং সেদিনই আরজি করের ঘটনার পর আমরা দেখেছিলাম আন্দোলনে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। যে জুনিয়র ডাক্তাররা একদম প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে, অনিকেত মাহাতো তার মধ্যে একজন, তিনি কি বলছেন শুনুন। এই দাবি আন্দোলনকারীদের শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে ছিল। তাহলে সেই দাবিকে বর্তমান মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, এটা তো নিঃসন্দেহে স্বাগত জানানো উচিত। তাহলে এই সত্য আমরা জানতে চাই যে কেন 21 মাস অতিবাহিত হওয়ার পরও, যেটা সিএসএফএল এর রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্ট সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে যে এখানে একাধিক ব্যক্তি জড়িত আছে,
তাহলে সেই বাকিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। অতীতের রাজ্য সরকারের কথা যদি বলেন তাহলে তো স্বাভাবিকভাবেই এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের একটা অভিযোগ অতীতের সরকারের কাছে আছে। সেখানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টাওয়া থানার ওসি ছাড়াও আমরা মনে করি একাধিক কর্তা ব্যক্তি জড়িত, এবং তৎকালীন ডব্লিউবিএমসি এর কর্তা ব্যক্তি থেকে শুরু করে মেডিকেল ফ্র্যাটার্নিটির নানান কর্তা ব্যক্তি এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যেটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিভিন্নবার তুলে ধরেছি। কেন এই ঘটনা ঘটলো, সত্য সামনে আসুক, এইটুকুই তো আমাদের দাবি। এইটুকুই অতীতের সরকারের কাছেও রেখেছিলাম, এই সরকারের কাছেও রাখবো। দেখুন, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, 3 জন আইপিএস সাসপেন্ড। যেই সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় তারাই সামনে ছিলেন। এই 3 অফিসার সাসপেন্ডে প্রশাসনকে বার্তা, জোড়া বার্তা, আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি ধর্ষণপূর্ণ নিয়ে রাজনীতির অভিযোগ বামেদের, 26-এর ভোট ইস্যু করে প্রচার সিপিআইএমের, রাজধর্ম পালন করে বামেদেরও বার্তা মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই রাজ্যের বিভিন্ন হাসপাতালে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসেন, করাতে আসেন, সেখানে সেই স্বাস্থ্য ব্যবস্থায় কি চূড়ান্ত অব্যবস্থা। আর এবার স্বাস্থ্যে নজর দেবেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম এ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বৈঠক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে মেডিকেল কলেজ হাসপাতালের সুপাররাও, হাসপাতালের সার্বিক উন্নতি, হাসপাতালের পরিষেবা সমস্ত দিকে নজর দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তাই স্বাস্থ্যে যেন কোনো অব্যবস্থা না থাকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন মানুষজন চিকিৎসা করাতে, তাদের যেন কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। স্বাস্থ্যে তাই নজর মুখ্যমন্ত্রীর। এসএসকেএম এ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বৈঠক, সেই বৈঠকের কি নির্যাস জানবো। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম বা পিজি হাসপাতাল সেখানে আসেন এবং এখানকার একাডেমিক বিল্ডিং এর 9 তলায় মুখ্যমন্ত্রীর জন্য যে নির্দিষ্ট যেখানে বৈঠক করার কথা, সেখানে কলকাতার 5টা মেডিকেল কলেজ, কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, অর্থাৎ এই এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ পার্ক সার্কাস, কলকাতা মেডিকেল কলেজ কলেজ স্ট্রিটের, আরজিকর মেডিকেল কলেজ, বেলগাছিয়া এবং শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজ, এই 5টি মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপালরা যেমন রয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত যে বিষয়টাই যে স্বাস্থ্যই সম্পদ, ছোটবেলা থেকে আমরা যেটা জেনে এসেছি যে স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কোনো রকমভাবে কলুষিত করা যাবে না। এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সারপ্রাইজ ভিজিট হবে, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে হঠাৎ করে পরিদর্শন করা হবে। প্রত্যেক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেন সময় মতন হাসপাতালে আসেন এবং রোগী পরিষেবা, রোগীদেরকে প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, এবং একই সঙ্গে কোনো রকম রাজনৈতিক প্রভাব খাটানো চলবে না। অতীতে দেখা গেছে যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বহু রাজনৈতিক নেতৃত্ব তারা দিনের পর দিন ধরে এখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী আজকে বার্তা দেবেন যে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। সবার আগে রোগী পরিষেবার সঙ্গে কোনো আপোষ নেই। সবাইকে বলে দেওয়া হবে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং সুপার প্রিন্সিপালদের সুস্পষ্টভাবে জানানো হচ্ছে যে কোথায়। বর্ষার আগে ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা। এবার মঙ্গলবার ডেঙ্গি বৈঠকে অগ্নিমিত্রা পাল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা বর্ষার আগে। আমি মঙ্গলবার আমার ডিপার্টমেন্টকে ডেকেছি এবং যা যা স্টেপস নেওয়ার দরকার যতটা সম্ভব ঠিক করা, কমপ্লিটলি কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনকে তাই ইনস্ট্রাকশন দেওয়া হবে। আমি নিজে ফিল্ডে গিয়ে এগুলো দেখব এবং যেই বর্ষা এলো তার সাথে সাথে এবার শুরু হবে ডেঙ্গি, তারও মিটিং আমরা ডেকেছি বৃহস্পতিবার। শুধু আমরা আমাদের দিক থেকে প্রথম দিন থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি, কিন্তু যেভাবে মানে একেবারে দুর্গন্ধ বেরোচ্ছে সিস্টেম থেকে, যেভাবে করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি, আমাদের যতটা সম্ভব করতে হবে। ঠিক
আর এবার কারেকশনাল হোম সংশোধনাগারের সংশোধন। কেন বলছি কথা? প্রেসিডেন্সি জেলের সুপার তাকে সাসপেন্ড করা হলো। প্রেসিডেন্সি জেলে ফোন ব্যবহার করা হতো, ফোন ব্যবহার করতো দুষ্কৃতীরা। প্রেসিডেন্সি জেল থেকে 23টা ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রেসিডেন্সি জেল সুপার এন কুজুর সাসপেন্ড। প্রেসিডেন্সি জেল চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাই সাসপেন্ড। তদন্তভার সিআইডিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আপনাদেরকে বললাম। বিধানসভায় সেখানেও এক গুরুত্বপূর্ণ কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের বাক স্বাধীনতা, একই সঙ্গে তিনি দিলেন শর্তাধীন আশ্বাস। ভোট পরবর্তী অশান্তিতে কেউ ঘরছাড়া হলে বাড়ি ফেরানো হবে, তবে 21-এর ভোট পরবর্তী অশান্তির সঙ্গে যদি তারা জড়িত থাকে, রেয়াত নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, সেই সরকারের আমলে বিধানসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বিরোধীদের বাক স্বাধীনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে, আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। শুক্রবার অধিবেশনের শুরুর দিকে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তোলেন তিনি। আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির বিধায়করা। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের বলতে ওঠেন বিরোধী দলনেতা। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়, তার বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী, তারপর বলতে ওঠেন। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে।
2021-এ তৃণমূলের জয়ের পর ভোট পরবর্তী অশান্তিতে রক্তাক্ত হয়েছিল বাংলার নানা প্রান্ত। সবথেকে বেশি অভিযোগ ওঠে কোচবিহার, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে। সারা নানুরের এবং বীরভূমের একাধিক জেলায়, আমার ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকাতেও যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল আমাদের ছেলেরা, ঘর ছাড়া হয়েছিল, সে অবর্ণনীয় অত্যাচার এবং অমানবিক এবং হিংসা সেই সময় যারা যে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকারী মানুষকে আমরা এমনি সহজেই ছেড়ে দেব না। তুফানগঞ্জের মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, জলপাইগুড়ির মানুষ কেউ এখনো, উত্তরবঙ্গের মানুষ এখনো ভুলতে পারছে না। তারা যে বাড়িঘর ভেঙেছে, এমনকি ছোট শিশু ছিল তাদের এমনভাবে বাড়ি ভাঙা হয়েছে, তাদের যে বাচ্চাকে দুধ খাওয়াবে তার চামচটা অবধি রাখেনি। সেগুলো মানুষ ভুলে যায়নি। কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেছে আসামে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের ক্যাম্পে থেকেছে। মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সব মানুষ বাড়ি ছাড়া হয়ে আসামে শেল্টার নিয়েছিল। আমরা একটু তো কোনো কিছু ভুলে যাইনি। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, 2রা মের রাত থেকেই হামলা শুরু হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে। খুন, ধর্ষণ, বাড়িতে ভাঙচুর, লুটপাট, কোনো অভিযোগই বাদ যায়নি। বিজেপির অভিযোগ, ফল গণনার পর 2 দিন একেবারে নিষ্ক্রিয় হয়ে বসেছিল পুলিশ। এনএইচআরসির রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী অশান্তির কারণে 2রা মে থেকে 20 জুনের মধ্যে 29 জনকে খুনের অভিযোগ দায়ের হয়। খুন সহ সমস্ত অভিযোগ যোগ করলে সংখ্যাটা 2000-এর কাছাকাছি। 21-এর এই ক্ষত বুকে নিয়েই 26-এ ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে পদ্ম নেতাদের মুখে বদলা নয়, ছিল বদলের প্রতিশ্রুতি। ভোটের ফল প্রকাশের পর অবশ্য রাজ্যের কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে তৃণমূলের অফিসে অনেকে হামলা করেন। এই ছবি বদলাতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। বারবার শান্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের নেতারা। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিচারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। নিউজ 18 বাংলা। গত বছর শুভেন্দু অধিকারীর কনভয় হামলায় গ্রেফতার কোচবিহারের 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি গ্রেফতার। 5ই আগস্ট খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয় হামলা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শুভঙ্কর দে ধৃত। কথা বলবো, প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, এই যে ঘটনা, এই কনভয় হামলার ঘটনায় যাকে ধরা হলো, এই শুভঙ্কর নামে ব্যক্তি, তার কি যোগ, কি করেছিলেন তিনি সেদিন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বছর 5ই আগস্ট কোচবিহারের পুলিশ সুপারের অফিসে বিজেপির যে বিধায়ক যাদের উপর হামলা হচ্ছে, সেই ঘটনায় অভিযোগ জানাতে পুলিশ সুপারের অফিসে আসছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময় খাগড়াবাড়িতে তার গাড়িতে হামলা হয়, গাড়িতে ভাঙচুর করা হয় এবং সেই ঘটনায় বিজেপির তরফে তৎকালীন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিষিক্ত ভৌমিক এবং ব্লক তৃণমূল সভাপতি শুভঙ্কর দে সহ
প্রায় 40 জনের মতো বেশি তৃণমূল নেতা কর্মীদের নামে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আজ বিকেলে কোচবিহার 2 ব্লক তৃণমূল সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরো যারা জড়িত তাদের খোঁজেও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। ওকে, নেতা তৈরি করে জনতা, আর সেই জনতার মাঝে নেতা, জনতার মাঝে মুখ্যমন্ত্রী সরাসরি জনতার অভাব অভিযোগ শুনতে এবার তাই জনতার দরবার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন কলকাতা থেকেই শুরু হবে এই কর্মসূচি। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনতা চাইলে সিংহাসনে, না হলে পথে। বিপুল জনমত নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি সেই জনতার মাঝেই যেতে চান মুখ্যমন্ত্রী। নিজেই তাদের কথা শুনতে চান, বার্তা দিতে চান। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে শুরু হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। জনতার সামনে বসে তাঁদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শুরু হবে জনতার দরবার। ধনধান্য অডিটোরিয়ামে প্রথম জনতার দরবার হওয়ার কথা। তারপর জেলায় এই কর্মসূচি হতে পারে। জনতার দরবার হলো বিজেপির সিগনেচার কর্মসূচি। দিল্লি থেকে ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যেই মুখ্যমন্ত্রীদের জনতার দরবার বসে, যেখানে জনতার অভিযোগ সরাসরি শোনেন মুখ্যমন্ত্রী। कहाँ पे? संत कबीर नगर में। जमीन आपकी है, इसको संत कबीर नगर में दो भाई, 1.5 सबको। क्यों नहीं आपको नहीं मिली? पता है क्या बात है? মুখ্যমন্ত্রীর একটা কথা ভাবি, কিন্তু দিব্যাঙ্গ মনে করো যে স্থিতি বর্তমান এবার জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি ইতিমধ্যেই চালু রয়েছে, আর এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু হতে চলেছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে অন স্পট সমাধান করা যায়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হঠাৎ বিজেপি যারা, তাদের জন্য দরজা বন্ধ। দলে বেনজল রুখতে কড়া পদক্ষেপ বঙ্গ বিজেপি। তৃণমূলের ভরাডুবির জেলায় জেলায় দলের হিরিক, দলবদলের হিরিক, এবং সেখানে আগামী 3 মাস বিজেপিতে কোনো যোগদান নয়। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, এর আগেও আমরা দেখেছি দল বদলুদের স্রোতে মাঝে মাঝেই মানে বারান্দা, ঘর তা ভেসে গিয়েছে। সে কারণেই কি এবার বিজেপির দরজা বন্ধ টেকনিক? দেখো, নিশ্চিতভাবেই দরজা পুরোপুরি বন্ধ করা হয়েছে অন্তত আগামী 3 মাসের জন্য। তার কারণ, যেভাবে নির্বাচনের ফল প্রকাশের পর, অর্থাৎ গত 4 মের পর দলবদলের হিড়িক বা হঠাৎ বিজেপির উদ্ভব হয়েছে, তাতে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবার সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই তারা আগামী 3 মাসে কাউকে দলে বরদাস্ত করবে না। কারো সংযোগ বা কোনো অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান হবে না। এর আগেই বঙ্গ বিজেপির সভাপতি, অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি জানিয়েছিলেন 4 মের পরে যারা বিজেপি হয়েছে তাদের এই মুহূর্তে দলে কোনো স্থান নেই। এবং বঙ্গ বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সেই পদক্ষেপ বা সেই বক্তব্যেই গ্রহণযোগ্যতা রাখলো কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে হওয়া জেলা সভাপতি এবং জেলা পদাধিকারীদের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 3 মাস কোন রকম রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা রাজনৈতিকভাবে সুস্মিতা, আর এবার জমি মাফিয়ার দৌরাত্ম খড়দার গ্রামে। জলাশয় ভরাট করে কারখানা তৈরির ছক, সেটাও চলছে বছর 2 ধরে। এরই প্রতিবাদে সরব স্থানীয়রা, তারা চান জলাশয়কে আগের অবস্থায় ফেরানো হোক।
এটা ছিল জলাশয়, এখন দেখলে বোঝার উপায় নেই, বুঝিয়ে ফেলা হয়েছে। চারিদিকে তোলা হয়েছে পাঁচিল, তোলা হয়েছে সেট তৈরির কাঠামো। এই ছবি খড়দার গ্রামের। উত্তর 24 পরগনার খড়দার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অপূর্ব নগরে ছিল জলাশয়, প্রায় 6 কাঠা জুড়ে। বছর দুয়েক আগে এই জলাশয়ে নজর পড়ে জমি মাফিয়ার, বোঝানোর কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, জমি মাফিয়া তৃণমূল ঘনিষ্ঠ, তাই প্রতিবাদ করলেই জুটত হুমকি। এরই মধ্যে সরকার বদলেছে, মনে বল পেয়েছেন বাসিন্দারা। জলাশয় আগের অবস্থায় ফেরানোর দাবিতে শুক্রবার সরব হন। জমি মাফিয়ার পরিবারের লোকজনের সঙ্গে বচসায় জড়ান। এবার সাধারণ মানুষ স্বার্থ রক্ষার জন্য আমরা কারখানার বিরুদ্ধে না, বা এই যে গোডাউন বলছে যে যেটাই বলুক না কেন, এটার বিরুদ্ধে আমরা না, কিন্তু যে জায়গাটা হচ্ছে এটা একটা বসতি এলাকা, এখানে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না। এলাকাবাসীর পারমিশন নেওয়া হয়নি, ডোবাল্যান্ডটাকে ভরাট করে এই জায়গাটা করা হচ্ছে অবৈধভাবে। এবার রেকর্ড আমরা এখনো পর্যন্ত কিছু নজরে দেখিনি, আর আমরা চাইছি ইমিডিয়েট এটা বন্ধ করা হোক, কারণ এলাকাবাসীর স্বার্থে। জলাশয় ভরাট করা হয়েছে, এর প্রতিবাদে ব্যারাকপুর 2 নম্বর বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। এদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আগে ছিল টিএমসি, আচ্ছা, এছাড়া আর কি। আপনারা কি ভয় মুখ খুলতে পারতেন না? না, কেউই খুলতো না। এখানে জায়গা ভরাট করে ওদের কি এটা কি করবে জানে না, কেউই জানে না। করতে দেবেন না, আমরা কেউ চাই না। পুকুর ভরাট, অবৈধ নির্মাণ, এগুলো এখন আর হবে না। এখন জানা দরকার যে এদের পেছনে কে রয়েছে, কার সাহসে ওরা এগুলো করার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে। সময় থাকতে যদি ওরা নিজেদেরকে শুধরে না নেয়, তাহলে আস্তে আস্তে পুরো দলটাই জেলে ঢুকে যাবে। আমি তো একদম অবশ্যই চাই, যার জন্য আমি যতদিন না আমরা এই দুর্নীতি মুক্ত করব ততদিন আমরা লড়েই যাব। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।